হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি মাধ্যমিকের 2022-এর যে প্রশ্নবিচিত্রা রয়েছে রায় ও মার্টিনের তার আর একটা পেজের সলিউশন নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 2। এর আগে মডেল কোশ্চেন পেপার 1 এবং মধ্যশিক্ষা পর্ষদের নমুনাপত্র আর তার সাথে ফার্স্ট সামেটিভেরও প্রথম দুটো যে মডেল কোশ্চেন পেপার 1, মডেল কোশ্চেন পেপার 2 আর মধ্যশিক্ষা পর্ষদের নমুনাপত্র সলিউশন করিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, কারণ এভাবে আমি পুরো প্রশ্ন বিচিত্রটা সলিউশন করে দেবো রাইটিং সহ। তোমরা যারা দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন করিয়ে দিচ্ছি। এইভাবে আমি করাতে থাকবো, তোমরা অবশ্যই ফলো করো, ভিডিওগুলো শেয়ার করো। চলো ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমরা করাবো মডেল কোশ্চেন পেপার 2। এটা সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 2, যেটা হচ্ছে দিনহাটা গার্লস হাই স্কুলের একটা সেট। প্রথমে সিনটা দেখো কি থেকে আছে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। বুঝতে পারছো, আবার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার লুকিং ফুলিশ বিকজ। ক্লড বোকার মতো দাঁড়িয়েছিল কারণ দ্য কাইট স্ট্রিং ওয়াজ স্ন্যাপড, দ্য কাইট হ্যাড সেলড টু দ্য মেনল্যান্ড, দ্য কাইট ওয়াজ টোর্ন, দ্য ডে লাইট ওয়াজ ডিক্রিজিং। কী হবে না, দ্য কাইট স্ট্রিং ওয়াজ স্ন্যাপড, দড়ি কেটে গেছিলো ঘুড়ির, সেই জন্য। পরেরটা, দ্য কাইট ওয়াজ মেড উইথ, ঘড়িটা তৈরি ছিল কি দিয়ে, রেড, ব্লু, গ্রিন না ইয়েলো পেপার। রেড পেপার দিয়ে তৈরি ছিল, প্রথম লাইনেই রয়েছে, তাহলে এটা হয়ে যাবে অপশান 1। এরপরে রয়েছে ট্রু ফলস, তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে রয়েছে ক্লড লিটিজ এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। ক্লড লিটির যে কনুই সেটা ঘুড়িতে ছিঁড়ে গেছিলো ঘুড়িটা, এটা হয়ে যাবে ফলস। ক্লড লিটিরটা লাগেনি কারণ ন্যারেটারের এলবো লেগেছিল, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে। দেখো এই লাইনটা যে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। মাই এলবো বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে ন্যারেটারের কথাই বলা হয়েছে, এই লাইনটা হবে সাপোর্টিং সেন্টেন্স। পরেরটা রয়েছে দেয়ার ওয়াজ অ্যাডিকুয়েট উইন্ড টু হেল্প দ্য কাইট ফ্লাই। ঘুড়ি ওড়ানোর জন্য পর্যাপ্ত বাতাস সেই সময় ছিল, এটা হবে ট্রু, পর্যাপ্ত বাতাস ছিল। আর এর সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখব এই লাইনটা, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। এইটুকু লিখলেই হবে। বুঝতে পারলে তোমরা? এরপর একটা প্রশ্ন রয়েছে, দেখো সি এর দাগের, হাউ ওয়াজ দ্য টোর্ন কাইট ফিক্সড। কীভাবে যে ছিঁড়ে যাওয়া ঘুড়িটাকে ঠিক করা হলো, ফিক্স করা কী করে হলো? এটার উত্তর হয়ে যাবে, দ্য টোর্ন কাইট ওয়াজ ফিক্সড বাই প্যাচিং আপ উইথ 2 sheets অফ এ লেটার পোস্টেড অন বোথ সাইডস অফ দ্য কাইট। তাহলে ঘুড়িটার দুপাশে একটা লেটার দিয়ে, পুরোনো একটা চিঠি দিয়ে পেস্ট করে লাগিয়ে দিয়ে ঘুড়িটাকে ঠিক করা হলো। প্রোজের পার্টটা কমপ্লিট হলো, এবার পোয়েমে চলে আসবো। এটা আবার মাই ওন ট্রু ফ্যামিলি থেকে পোয়েমের অংশটা দেওয়া হয়েছে। প্রশ্নগুলো দেখো। প্রথমে মাল্টিপল চয়েস রয়েছে। দ্য ড্রেস অফ দ্য ওল্ড ওম্যান ওয়াজ, ওই যে বৃদ্ধ মহিলা তার ড্রেসটা কীরকম ছিল? ওল্ড অ্যান্ড টর্ন, কুইয়ার, ভেরি ফ্যাশনেবল না নান অফ দিস? ওল্ড অ্যান্ড টর্ন, পুরনো এবং ছেঁড়া ছিল, তাহলে অপশন 1। দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই, কবিকে ঘিরে রেখেছিল কারা? ট্রাইবালস, ওয়াইল্ড উইমেন, অ্যানিমালস না ওক ট্রিজ? ওক ট্রিতে ঘেরা ছিল, তাহলে অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো কজ আর এফেক্ট আছে। প্রথমে একটা এফেক্ট লেখা রয়েছে, দ্য পোয়েট ক্রেপ্ট ইন্টু দ্য ওকুড, মানে ফলটা লেখা রয়েছে, তার কারণটা লিখতে হবে। তাহলে কবি কেন ওক গাছের জঙ্গলের মধ্যে গেছিলেন, তার কারণ হয়ে যাবে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। কবি একটা মেল ডিয়ার বা স্ট্যাগ, পুরুষ হরিণকে খোঁজার জন্য গেছিলেন। এরপরে কজ লেখা আছে, এফেক্ট লিখতে হবে, দ্য পোয়েট হ্যাড টু মেক এ প্রমিস, কবিকে একটা প্রমিস করতে হবে। এর ফলে কি হবে? দ্য ট্রাইব অফ ওকস লেট দ্য চাইল্ড পোয়েট গো, ওই যে বাচ্চা যে কবি তাকে ওক গাছেরা যেতে দেবে প্রমিস করলে, এটাই হবে ফল। বুঝতে পারলে সিনটা কমপ্লিট হলো। এরপর চলো আনসিনটা করে নিই। দেখো, the word metro is used for the network of railways running within the city over and under the ground all over the world. তাহলে গোটা পৃথিবী জুড়ে মাটির ওপর দিয়ে বা নিচে দিয়ে রেল চলাচলের একটা মাধ্যম হচ্ছে মেট্রো রেল। রেলের একটা ব্যবস্থা রয়েছে। ইট ইজ এ পলিউশন ফ্রি মেন্স অফ ট্রাভেলিং শর্ট অ্যান্ড লং ডিস্টেন্সেস। ছোট এবং লম্বা দূরত্ব, বেশি দূরত্ব যাওয়ার জন্য একেবারে দূষণহীন একটা যানবাহন বা যাতায়াতের ব্যবস্থা হচ্ছে এই মেট্রো। মিলিয়ন্স অফ পিপলস রিসাইড ইন মেট্রোপলিটন সিটিজ, লক্ষ লক্ষ মানুষ মহানগরীতে বসবাস করে। দিল্লি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড সিটিজ ইন ইন্ডিয়া, ভারতবর্ষের অনেকটা জনবহুল একটা শহর হচ্ছে দিল্লি।
Life is very hectic in such cities as they face the problems of pollution, traffic congestion and long distances. তাহলে এই শহরগুলোতে জীবন খুবই ব্যস্ত থাকে, কারণ তারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করে। পলিউশন, এর ফলে কী হয়, বিভিন্ন প্রবলেম সমস্যা হয়, যেমন দূষণের সমস্যা, তারপরে যানজটের সমস্যা, অনেকটা রাস্তা দূরে যাওয়ার জন্য যানজটের সমস্যায় তাদের পড়তে হয়। ওভার পপুলেশন হ্যাজ রেন্ডার্ড লাইফ এ ভার্চুয়াল হেল। জনসংখ্যা যে বেশি সংখ্যক জনসংখ্যা, সেটা মানুষের জীবনকে যেন একটা ভার্চুয়াল নরকে পরিণত করেছে। দ্য মেট্রো রেলওয়ে প্রজেক্ট হ্যাড বিন আন্ডারটেকেন ইন দিল্লি ইন 2004 টু সলভ দ্য প্রবলেম অফ ট্রান্সপোর্টেশন। তাহলে এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের যে সমস্যা, যাতায়াত ব্যবস্থার যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য 2004 সালে মেট্রো প্রজেক্ট দিল্লিতে গ্রহণ করা হয়। মেট্রো কানেক্টস মেনি এরিয়াজ উইদিন দ্য সিটি। একটা শহরের মধ্যে বিভিন্ন এলাকাকে এলাকার মধ্যে মেট্রো যে রেল, সেটা সংযোগ স্থাপন করে। ইট সেভস প্রেশিয়াস টাইম। এটা মানুষের বহু মূল্যবান সময়কে বাঁচিয়ে দেয়। প্রিভেন্টস ট্রাফিক কনজেশন। যানজটের সমস্যাকেও এড়িয়ে চলে, রোধ করে। রিঙ্গিং এ স্মাইল অন মিলিয়ন্স অফ ফেসেস অ্যারাউন্ড দ্য সিটি। গোটা শহরের বিভিন্ন মানুষের মুখে হাসি ফোটা এভাবে সমস্যা দূর করে। মানেটা বুঝতে পেরেছো? এবার দেখো আমরা মাল্টিপল চয়েস করব। মেট্রো রানস উইদিন দ্য স্টেট, সিটি, লোকালিটি, কমার্শিয়াল কমপ্লেক্স। মেট্রো কোথায় চলে? সিটিতে চলে, তাহলে অপশন 2। ওয়ান অফ দ্য প্রবলেমস অফ মেট্রোপলিটন সিটিস। মহানগরীর একটা সমস্যা কি? ইলিটারেসি, ওভার পপুলেশন, স্লো লাইফস্টাইল না লেস কনজেশন? ওভার পপুলেশন, অত্যধিক সংখ্যা, জনসংখ্যা, সেটা হয়ে যাবে অপশন বি। মেট্রো ইজ বেসিক্যালি এ। মেট্রো কি? ওয়াটারওয়ে, পাইপওয়ে, রেলওয়ে না এয়ার রুট? মেট্রো কি? রেলওয়ে একটা, তাহলে অপশন সি। দিল্লি মেট্রো স্টার্টেড ইটস জার্নি সিন্স। দিল্লির মেট্রো কবে থেকে জার্নি শুরু করে? 2009, 2011, 1994 না 2004? 2004 সাল থেকে আমরা পড়লাম টেক্সটে, তাহলে অপশন 4। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং সেন্টেন্স তার সাথে। প্রথমে রয়েছে মেট্রো কানেক্টস ওয়ান সিটি উইথ অ্যানাদার। মেট্রো একটা শহরের সাথে আর একটা শহরকে যোগ করে। এটা কী হবে? ফলস। একটা শহরের সাথে আরেকটা শহর যোগ করে না, একটা শহরেরই বিভিন্ন এলাকাকে যোগ করে। তাহলে এটা হয়ে যাবে মেট্রো কানেক্টস মেনি এরিয়াজ উইদিন দ্য সিটি। সাপোর্টিং সেন্টেন্সে এটা লিখবো। এরপরে মেট্রো হ্যাজ রেন্ডার্ড লাইফে ভার্চুয়াল হেল্প। মেট্রো মানুষের জীবনকে একটা ভার্চুয়াল নরকে পরিণত করেছে। এটাও হয়ে যাবে ফলস। মেট্রো ভার্চুয়াল নরক করেনি, ওভার পপুলেশন করেছে। তাহলে সাপোর্টিং সেন্টেন্স হবে এটা, ওভার পপুলেশন হ্যাজ রেন্ডার্ড লাইফ এ ভার্চুয়াল হেল্প। পরের প্রশ্ন, মেট্রো ইজ পলিউশন ফ্রি। মেট্রো হচ্ছে পলিউশন ফ্রি একটা যোগাযোগ মাধ্যম। ট্রু, মেট্রো পলিউশন ফ্রি। আর এটা সাপোর্টিং সেন্টেন্সে আমরা দেখো লিখবো, ইট ইজ এ পলিউশন ফ্রি মিনস অফ ট্রাভেলিং শর্ট অ্যান্ড লং ডিস্টেন্সেস। পরের প্রশ্ন, মেট্রো রেলওয়ে হ্যাজ ইজড দ্য প্রবলেম অফ ট্রান্সপোর্টেশন ইন দিল্লি। মেট্রো রেলওয়ে দিল্লির যে যানজটের যে সমস্যা, সেটাকে অনেকটাই মিটিয়ে দিয়েছে। এটাও হয়ে যাবে ট্রু, যানজটের সমস্যাকে মিটিয়েছে, মানে ট্রান্সপোর্টেশন যে প্রবলেম, যাতায়াতের সমস্যাকে মিটিয়ে দিয়েছে। তাহলে এটার সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই লাইনটা, ইট সেভস প্রেশিয়াস লাইফস, প্রিভেন্টস ট্রাফিক কনজেশন, রিঙ্গিং এ স্মাইল অন মিলিয়ন্স অফ ফেসেস অ্যারাউন্ড দ্য সিটি। এতটা আমরা লিখবো। বুঝতে পেরেছ? এরপর একটা প্রশ্ন রয়েছে, দেখো সিয়ের দাগের, হোয়েন হ্যাজ দ্য মেট্রো রেলওয়ে প্রজেক্ট আন্ডারটেকেন ইন দিল্লি অ্যান্ড হোয়াই। কখন দিল্লিতে মেট্রোর প্রজেক্টটা শুরু করা হয় এবং কেন শুরু করা হয়? এটার উত্তর হয়ে যাবে, মেট্রো রেলওয়ে প্রজেক্ট হ্যাড আন্ডারটেকেন ইন দিল্লি ইন 2004 টু সলভ দ্য প্রবলেম অফ ট্রান্সপোর্টেশন। তাহলে যানবাহনে বা যাতায়াতের যে সমস্যা, সেই সমস্যা মেটানোর জন্য 2004 সালে দিল্লিতে মেট্রো প্রজেক্টটা শুরু করা হয়। ক্লিয়ার? আনসিনটা কমপ্লিট হলো। এবার আমরা চলে আসবো গ্রামার পোর্শনে। দেখো, দ্য ডিসঅ্যাপিয়ার, প্রথমে কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। তাহলে এটা কি হবে? দ্য ডিসঅ্যাপিয়ারেন্স ড্যাশ সুভাষ বোস। এটা হবে দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষ বোস। প্রথমেরটা হয়ে যাবে অফ সুভাষ বোস ড্যাশ 18 অগস্ট। জানো ডেট রয়েছে, তার ডেটের আগে আমরা কি বসাই? অন বসাই। তাহলে এখানে লিখব অন। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষ বোস অন 18th August 1945 স্টিল রিমেন্স ড্যাশ আনসলভড মিস্ট্রি। এটা হয়ে যাবে অ্যান আনসলভড মিস্ট্রি। অ্যান। ক্লিয়ার? দেয়ার ইজ নো এভিডেন্স ড্যাশ দ্য আনফর্চুনেট প্লেন ক্র্যাশ। এভিডেন্সের পর কি হয়? অফ হয়। তাহলে আমরা লিখব অফ। তাহলে এভিডেন্স অফ। বুঝতে পেরেছো? এরপর দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে, আমাদেরকে ফ্রেজাল ভার্বগুলো নিচে লিস্টও দেওয়া রয়েছে, এখান থেকে একটা এক্সট্রা দেওয়া হয়েছে, লিখতে হবে কোনটা কোথায় হবে। প্রথমে হচ্ছে ইনভেস্টিগেটিং। ইনভেস্টিগেটিংটা হয়ে যাবে লুক ইন্টু, কিন্তু লুক ইন্টু লিখলে হবে না, লুকিং ইন্টু লিখতে হবে, কারণ এখানে ইনভেস্টিগেটিং আছে, ইনভেস্টিগেট নেই। তাহলে এটার সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো আমরা লিখছি। পরেরটা আছে উইথড্রিউ। উইথড্র কিন্তু নেই, এটাও পাস্ট টেন্স আছে, উইথড্রিউ। তাহলে এটা হয়ে যাবে কল্ড অফ। এমনিতে কল অফ রয়েছে, কিন্তু আমাদেরকে ফার্স্ট টেন্সে চেঞ্জ করতে হবে। দেখো লিখলাম কল্ড অফ।
এরপরে আছে এস্টাবলিশড, এটাও পাস্ট টেন্সে আছে, চেঞ্জ করতে হবে তাহলে। এমনিতে হয় সেট আপ, তাহলে সেটের পাস্ট টেন্সও সেট, তাহলে এটা হয়ে যাবে সেট আপ। বুঝতে পারলে তোমরা? তাহলে 3টে আমি করে দিলাম। এরপরে কি আছে? এরপরে দেখো আছে 6 দাগের, ওয়ান শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোর, ইউজ ভার্ব ফর্ম অফ সিম্প্যাথি। সিম্প্যাথির ভার্ব ফর্ম ব্যবহার করে এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। এটার উত্তর হয়ে যাবে ওয়ান শুড সিম্প্যাথাইজ দ্য পোর। সিম্প্যাথাইজ হচ্ছে ভার্ব ফর্ম, আমরা ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করলাম। এরপরে দেখো 7 দাগের এই যে ওয়ার্ডগুলো আছে তার যা মানে সে একই মানে আমাদেরকে আনসিন থেকে খুঁজে বের করতে লিখতে হবে। প্রথমে আছে ওয়েব, ওয়েবটা হয়ে যাবে নেটওয়ার্ক, আর তারপরে ব্লকেজ, ব্লকেজ হবে কনজেশন। ক্লিয়ার? এরপরে আমরা রাইটিং পোর্শনে চলে আসবো। এখানে দুটো রাইটিং আছে, দুটোই আমি করাবো। দেখো, ইউ উইল সুন হ্যাভ টু মেক ডিসিশন অ্যাবাউট দ্য সাবজেক্টস দ্যাট ইউ উইশ টু স্টাডি ইন ক্লাস 11 and 12। অর্থাৎ তুমি 11-12 কী সাবজেক্ট নেবে তোমাকে কিছুদিনের মধ্যেই ঠিক করতে হবে। রাইট এ লেটার টু ইউর গ্র্যান্ডফাদার টেলিং হিম অ্যাবাউট দ্য সাবজেক্টস দ্যাট ইউ প্ল্যান টু টেক আপ। তোমার গ্র্যান্ডফাদারকে বা দাদুকে একটা চিঠি লিখে জানাও যে তুমি কী সাবজেক্ট নিয়ে পড়তে চাও। বি শিওর টু এক্সপ্লেন দ্য রিজনস ফর ইউর চয়েস অ্যান্ড হাউ ইউ থিঙ্ক দিস সাবজেক্টস উড হেল্প ইউ ইন ফিউচার। তাহলে তুমি অবশ্যই কিন্তু লিখতে হবে যে কেন তুমি সাবজেক্টগুলো নেবে এবং কীভাবে সেই সাবজেক্ট তোমাকে ভবিষ্যতে সাহায্য করবে। তাহলে এটা নিয়ে একটা চিঠি লিখতে হবে দাদুকে। দেখো কিভাবে লিখবে। আমি এভাবে লিখেছি। দেখো, প্রথমে ডান দিকের কোণে সেন্ডারের অ্যাড্রেস, মানে যে চিঠিটা লিখছে, এখানে তুমি লিখছো যে তোমার ঠিকানাটা এখানে লিখবে, তোমরা তোমাদের মতো লিখবে। আমি এই ঠিকানাটা দিয়েছি 135 রিগেন্ট এস্টেট, কলকাতা 7,92,000, 20 জুলাই 2021। ঠিক আছে, এবার দেখো কি লিখতে হবে। ডিয়ার গ্র্যান্ডপা, হাউ আর ইউ? তুমি কেমন আছো? আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। লেট মি রাইট টু ইউ অ্যাবাউট মাই ফিউচার স্টাডি প্ল্যানিং। আমি তোমাকে আজকে চিঠিতে লিখবো আমার যে ভবিষ্যতে আমি যে পড়াশোনা যে করব তার প্ল্যানিং সম্পর্কে কিছু কথা। এরপর দেখো সেকেন্ড প্যারাগ্রাফে লিখেছি, এটা প্রথম প্যারাগ্রাফ লিখলাম, দুটো প্যারাগ্রাফে আমি চিঠিটা লিখেছি। প্রথম প্যারাগ্রাফে একটু ইন্ট্রোডাকশন মতো দিতে হবে, আর সেকেন্ড প্যারাগ্রাফে গোটা কন্টেন্টটা। দেখো, ইউ এনকোয়ার্ড অ্যাবাউট দ্য স্ট্রিম অ্যান্ড সাবজেক্টস আই উইশ টু স্টাডি ইন ক্লাস 11 and 12। তাহলে 11-12 আমি কী সাবজেক্ট নেবো, কী স্ট্রিম নেবো সেটা তুমি জানতে চেয়েছিলে। ইউ নো দ্যাট আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম এ ডক্টর। তুমি জানো যে আমি সবসময় একজন ডাক্তার হতে চেয়েছি। আই ওয়ান্ট টু টেক সায়েন্স স্ট্রিম ইন টু ফুলফিল মাই এম অফ বিকামিং এ ডক্টর। তাহলে ডাক্তার হওয়ার জন্য আমি সায়েন্স স্ট্রিম নিয়ে পড়তে চাই, আমার যে লক্ষ্য ডাক্তার হওয়া, তার জন্য তো সায়েন্স স্ট্রিম নিয়ে পড়তে হবে, তো আমি সেটাই করতে চাই। দ্য সাবজেক্টস দ্যাট আই উইশ টু স্টাডি আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ অ্যান্ড বায়োলজি। তাহলে আমি কী কী সাবজেক্ট নেবো? কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স আর হচ্ছে ইংলিশ আর বায়োলজি। দিস উইল হেল্প মি টু নো অ্যাবাউট দ্য বেসিক্স। এর ফলে এই সাবজেক্টগুলো আমাকে বেসিক যে জিনিসটা সেটা জানতে সাহায্য করবে। আই ওয়ান্ট টু সার্ভ দ্য পুয়ার আফটার বিকামিং এ ডক্টর। ডাক্তার হওয়ার পর আমি গরিব মানুষদের জন্য কিছু করতে চাই। মোরওভার ইউ আর অলওয়েজ দেয়ার টু গাইড মি ইন মাই ফিউচার। ভবিষ্যতে আমাকে গাইড করার জন্য তুমি তো সবসময় রয়েইছো। থ্যাঙ্কিং ইউ ফর অলওয়েজ বিইং দেয়ার ফর মি। আমার পাশে সবসময় থাকার জন্য অনেক তোমাকে ধন্যবাদ। তাহলে এভাবে আমি চিঠিটা লিখলাম, খুব ছোটোভাবেই লিখলাম, কিন্তু পুরো জিনিসটা যে পয়েন্টগুলো দেওয়া ছিল সবগুলোই কভার করেছি। এবার দেখো নিচে লিখতে হবে ডান দিকের কোণে ইয়োর লাভিং গ্র্যান্ডসন দিয়ে তোমার নাম, আর বাঁ দিকের কোণে হচ্ছে দাদুর নাম ও দাদুর ঠিকানা। তোমরা তোমাদের মতো করে ঠিকানাটা দিয়ে দিও। বুঝতে পারলে তোমরা কীভাবে তাহলে চিঠিটা লিখতে হবে। এরপর দেখো আরেকটা যে রাইটিং রয়েছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল। তোমার স্কুলের স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির তুমি সেক্রেটারি। ইউ ওয়ান্ট টু রাইজ ফান্ড টু এক্সটেন্ড হেল্প টু দ্য আমফান ভিকটিমস অফ সুন্দরবন। সুন্দরবনে যারা আমফান ঝড়ে আক্রান্ত হয়েছিল তাদের তুমি সাহায্য করতে চাও। তাই জন্য তুমি কী করতে চাও না, স্কুলে ফান্ড রেইজ করতে চাও। নাও রাইট এ নোটিস উইদিন 100 ওয়ার্ডস। এখন 100টা ওয়ার্ডের মধ্যে একটা নোটিস লেখো ফর দ্য স্টুডেন্টস অ্যালং উইথ টিচার্স অ্যান্ড গার্জেন্স টু ডোনেট জেনারাসলি। কাদের জন্য নোটিশটা হবে? স্টুডেন্ট, টিচার আর গার্জেনদের জন্য, যাতে করে তারা কিছু ডোনেট করে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট। এই পয়েন্টগুলো নিতে পারো। দেখো এখানে কিছু পয়েন্ট আছে। সুপ্রিম সাইক্লোন হ্যাজ হিট সুন্দরবন অন May 2020, লার্জ স্কেল ডিস্ট্রাকশন কজড বাই সাইক্লোন, সাফারিং অফ দ্য সাইক্লোন ভিকটিমস, ফান্ডস টু বি রেইজড। তারপরে হচ্ছে ক্লোথস অ্যান্ড মেডিসিনস মে বি কালেক্টেড। তাহলে এই পয়েন্টগুলো ফলো করে তোমাকে নোটিশটা লিখতে হবে। দেখো নোটিশটা এভাবে লিখবে, হেল্প টু আমফান স্ট্রিকেন ভিকটিমস অফ সুন্দরবনস। নোটিশ, উপরে নোটিশ কথাটা লিখবে, তারপরে নামটা, নোটিশ নাম্বার, তারপরে এখানে ডেট।
দেখো, all the students of our school are aware that cyclone Amphan hit West Bengal on May 20, claiming 86 lives and affecting over 10 million people. তাহলে আমরা সবাই জানি যে আমাদের স্কুলের সবাইকে বলা হচ্ছে, স্টুডেন্টদেরকে বলা হচ্ছে যে আমরা সবাই জানি আমফান যে সাইক্লোন সেটা মে 2020 সালের যে মে মাসে 20 মে আঘাত করেছিল পশ্চিমবঙ্গে, আর যার ফলে প্রায় 86 জন মানুষ মারা গেছে আর 10 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইট কজড ম্যাসিভ ড্যামেজ স্পেশালি আর সুন্দরবন এরিয়া এটা বিশেষভাবে ক্ষতি করেছে। মেনি পিপল লস্ট দেয়ার হোমস, বহু মানুষ তাদের ঘর হারিয়েছে। অ্যাজ এ সিটিজেন্স ইট ইজ আওয়ার ন্যাশনাল ডিউটি টু হেল্প দ্য ভিকটিম, আমরা সিটিজেন হিসাবে বা এই যে দেশের বাসিন্দা হিসাবে আমাদের কর্তব্য, এটা একটা জাতীয় কর্তব্য যে এই সমস্ত ভিকটিমদেরকে সাহায্য করা। সো উই আর গোয়িং টু রেইজ এ ফান্ড ফর দ্য আমফান অ্যাফেক্টেড পিপল অফ সুন্দরবন। সেই জন্য সুন্দরবনে যে আমফানে ক্ষতিগ্রস্ত যে মানুষজন তাদের জন্য আমরা একটা ফান্ড তৈরি করতে চাই। সো অল দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্জিয়ানস আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু কন্ট্রিবিউট টু দ্য ফান্ড লিবারালি। তাই সমস্ত ছাত্রছাত্রী, তাদের বাবা মা এবং টিচারদেরকে জানানো হচ্ছে যে যাতে করে তারা আমাদের এই যে একটা ফান্ড রেজ করা হচ্ছে সেখানে যেন তারা মুক্ত হস্তে দান করে। কন্ট্রিবিউশনস অফ ড্রাই ফুডস, ক্লোথস অ্যান্ড মেডিসিনস আর অলসো ওয়েলকাম। তাহলে কেউ যদি ড্রাই ফুড, জামা কাপড় কিংবা ওষুধপত্র দিতে চায় তাহলে সেগুলোও নেওয়া হবে। অল কন্ট্রিবিউশনস শুড রিচ অন দ্য স্কুল অফিস বাই 10th জুলাই। 10ই জুলাইয়ের মধ্যে স্কুলের অফিসে যেন সমস্ত কন্ট্রিবিউশনটা পৌঁছে যায়। দ্য টোটাল কালেকশন উইল বি সেন্ট টু দ্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। আর সমস্ত কন্ট্রিবিউশন একসাথে জড়ো করে আমরা এটা চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল সেখানে পাঠাবো। এবার দেখো এভাবে শেষ করব। শেষে লিখবো এসডি দিয়ে ডান দিকের কোণে সেক্রেটারি, স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি দিয়ে তোমার নাম আর স্কুলের নাম, আর বাঁ দিকের কোণে লিখতে হবে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার বলে স্কুলের নাম। বুঝতে পারলে? তাহলে কিভাবে তোমরা নোটিশটা লিখবে আমফান যে ভিকটিমদের জন্য, তাদের জন্য যে একটা ফান্ড রেজ করতে বলা হয়েছে সেটা নিয়ে নোটিশটা এভাবে আমরা লিখতে পারি। আমরা তাহলে সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 2টা পুরোটা সলভ করলাম। এরপরে আমরা 3টাও করাবো। তোমরা ফলো করো, আগের ভিডিওগুলোর লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।